স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা ও বিএনপি চেয়ারপারসনের সাবেক বিশেষ সহকারী এম এ জলিল, আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, যে কথা বলতে চাই অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে যে টানাপোড়েন, সেটি নির্বাচন, সংস্কার এবং উচ্চ মূল্যস্ফীতির মাঝে নতুন করে শতাধিক পণ্যের উপর শুল্ক কর বাড়ানোর যে প্রস্তাব, যে সিদ্ধান্ত, সেটা কি প্রভাব ফেলবে জনজীবনে। আলোচনা করব শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ। আলোচনা শুরু করতে চাই সাবেক ছাত্র নেতা এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক বিশেষ সহকারী এম এ জলিল আপনাকে দিয়ে। বলছিলাম যে জুলাই ঘোষণাপত্র, যেটি নিয়ে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে। টানাপোড়েন বলছে এই কারণে, শিক্ষার্থীরা দাবি জানাচ্ছেন দিতে হবে সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। গতকালকে বলা হয়েছে কিছুটা সময় লাগবে এবং সেটা অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে। প্রশ্নটা রাখতে চাই, জুলাই ঘোষণাপত্র কি ঐক্যের পথ প্রশস্ত করবে কিনা? এটা নির্ভর করবে। আমি প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার বাংলা ভিশনের সকল দর্শক শ্রোতাকে। জুলাই ঘোষণাপত্রের ইয়েটা নির্ভর করবে আপনার যে ঘোষণাপত্রটা কি ঘোষণাপত্র আসতে যাচ্ছে, কি থাকছে নাম্বার ওয়ান। এবং জুলাই তো একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে জুলাই ঠেকছে। জুলাইয়ের আগের কিন্তু 15-16 বছরের একটা ধারাবাহিকতা আছে, যে প্রেক্ষিত এবং প্রেক্ষাপট তৈরি হওয়ার কারণে এই জুলাই বিপ্লবটা সফল হয়েছে। তো সব কিছুকে অ্যাকোমোডেট করে যদি একটা ঘোষণাপত্র আসে, সেক্ষেত্রে ঐক্যের ক্ষেত্রে তো ফাটল ধরার কিছু নাই। আর যদি এই দৃষ্টিভঙ্গি থেকে হয়, যেমন মুক্তিযুদ্ধকে একটা পরিবারকরণ করা হয়েছিল, দলীয়করণ করা হয়েছিল, কিন্তু মুক্তিযুদ্ধটা ছিল সমগ্র জাতির, সার্বজনীন। এই সার্বজনীনতাকে অস্বীকার করতে গিয়ে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সেটাকেই ধূলিসাৎ করে ফেলা হয়েছিল। তা আমি আশা করব এমন কোনো উদ্যোগ কেউ গ্রহণ করবেন না যে ঠিক আগে যেভাবে মানে সার্বজনীনতাটাকে বিনষ্ট করা হয়েছিল, ধ্বংস করে ফেলা হয়েছিল, কোনো ঘোষণাপত্র দিয়ে সেরকম সার্বজনীনতা যাতে ধ্বংস করে ফেলা না হয়। জি, আবার আপনার কাছে আসবো। সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, আপনাকে একই প্রশ্ন রাখতে চাই, কিন্তু এই যে একটু আমরা যখন আলোচনায় বসছি তার একটু আগে একটি প্রোগ্রামে অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন যে 72-এর সংবিধান বাতিল রুখতে অনেকেই মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। প্রসঙ্গটি এভাবে মানে সম্পর্কিত করতে চাই যে প্রেক্ষাপটকে যেন মূল্যায়ন করা হয়, শুধু এই জুলাই আগস্টের বিষয় না, পুরো 15-16 বছরের যে প্রেক্ষাপটটা, অবদানটা। বেশিরভাগ ছাত্ররা শহীদ মিনারে প্রোক্লেমেশন ঘোষণা করলো না কেন? কারণ বিএনপি বা অন্যরা তো আপত্তি করেছে, আমিও আপত্তি করেছি। 72-কে মাইনাস করে দেশের মাটিতে দাঁড়ায় থেকে 72 মানি না, বিজয় দিবস মানি না, স্বাধীনতা দিবস মানি না, এই কথা যারা বলে তারা তো বাংলাদেশী না। 71 তারা তো তাহলে অন্যের প্ররোচনা এটা করতেছে। অন্যের প্ররোচনা, যারা এদেশ চায় নাই তাদের পক্ষে কথা বলতেছে। এদেশ তখন তো চায় নাই, 3টে শক্তি চায় নাই, জামাত ইসলাম আর মুসলিম লীগ, খয়েরখা আর একটা পার্টি। হ্যাঁ, তো তাদের পজিশন ক্লিয়ার করতে হবে। এখন ধরেন প্রোক্লামেশন যেটা শহীদ মিনারে দেওয়ার কথা ছিল, জাতীয় স্মৃতিসৌধে, যেটা পরে অন্তর্বর্তী সরকার বলল যে তারাই আলোচনা, পরে অন্তর্বর্তীকালীন সরকার বলল যে আমরা আলোচনা করে আমরা দিব। এখন আবার বলল যে, তখন কিন্তু অন্তর্বর্তী সালে আগে আবার বলছিল যে এটা প্রাইভেট ইনিশিয়েটিভ, পরে ওনারা নিয়ে এটা সরকারি ইনিশিয়েটিভ করলো। এখন আবার দেখলাম যে ছাত্র উপদেষ্টা একজন বলল যে আমরা তো ঘোষণা দেব না, তবে আমরা সহযোগিতা করব। তাহলে কোনটা মানে এক ধরনের ধোঁয়াশা তৈরি হচ্ছে। ওনারাই তো ঠিক করতে পারেন নাই। বিষয়টা হলো এটা বাস্তবায়ন হবে না, কারণ এই দেশে এখনো তখন 7.5 কোটি লোক ছিল। 7.5 কোটির ভিতরে তখন অলমোস্ট 7.5 কোটির খুব বেশি হলে 2-3% বা 5% লোক বিরোধিতা করছে, আর সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, সমর্থন করেছে। এই লোকের ভিতরে কমপক্ষে এখন 2.5 থেকে 3 কোটি লোক বেঁচে আছে। তাদেরকে মাইনাস করে দিবেন, বাংলাদেশ মাইনাস করে দিবেন? আপনার সংবিধান অনুযায়ী ওটা বলে না কেন? এই অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সমুন্নত রাখতে ফ্যাসিস্ট সরকারের প্রেসিডেন্টের কাছে ওথ নিয়েছে।
তো এই 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 সরকারের তো কোনো কিছু তো সংস্কার করার ম্যান্ডেটই নাই, এটা তো ইলিগ্যাল, ম্যান্ডেটই নাই। তারপরে যে সংস্কারই করুক না কেন, এই গণঅভ্যুত্থান বলেন আর প্রোক্লামেশন বলেন, যাই বলেন, এটা তো ফাইনালি যে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসবে তারা অনুমোদন করবে। এটা তো মাথায় রাখতে হবে। কাউকে হোস্টাইল করে কোনো কিছু করে কোনো লাভ হবে না। আপনি দেখেন শাহাবুদ্দিনের সময় 20-21 সংস্কার প্রস্তাব ছিল, এরশাদের সময় ছিল, 111-এর সময় তো বড় বড় দল উথাল পাতাল হয়ে গেছে, সেখানে 121-22 সংস্কার প্রস্তাব ছিল, সব ডাস্টবিনে চলে গেছে। তো সুতরাং ওনাদের যতই করুক, এই অন্তর্বর্তীকালীন যে রাজনৈতিক দলকে হোস্টাইল করে, বড় দলকে হোস্টাইল করে যদি কোনো সংস্কার করে, এটাও আবার ডাস্টবিনে চলে যাবে। জি, এবার জলিল, এই যে এই সরকারের কোনো সংস্কার করা ম্যান্ডেটই নেই এবং এই যে সংস্কার আগে না নির্বাচন আগেই নিয়ে যে টানাপোড়েন, সেই জায়গায় গতকাল আমরা দেখেছি বিএনপি মহাসচিব নিজে বলেছেন যে, এবং এটা তো ঠিক যে নির্বাচিত সরকার ছাড়া আসলে সংস্কারের বৈধতাও মিলবে কিভাবে, এই জায়গাটিতে যদি বলতে নির্বাচন সংস্কার। ওই যে আজিজ ভাই কিছু প্রশ্ন তুললো একটু আগে, যে ম্যান্ডেট, বৈধতা, এগুলো যত সময় যাবে জটিলতা আরও বাড়বে এবং জটিলতার ঘূর্ণিপাকটা এমন জায়গায় গিয়ে ঠেকবে যে জাতি একটা সংকটে পড়ে যাবে। এই জন্য আমি মনে করি যে যত তাড়াতাড়ি সম্ভব একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। এবং এটা তো সত্য যে যত সংস্কারই আপনি করেন না কেন, যাই করেন না কেন, এটার বৈধতা কিন্তু দিবে নির্বাচিত সংসদ, নির্বাচিত পার্লামেন্ট। কাজেই আজকে মূল বিষয়টা হওয়া দরকার, যেখানে যে এই যে বাংলাদেশের মানুষকে ভোটাধিকার বঞ্চিত করা হয়েছিল, তাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে রাখা হয়েছিল, মানে কোনো অধিকার ছিল না, এবং ভোটাধিকারটা জনগণের ফিরায় দেওয়া দরকার। এবং সেখানে আমরা এর আগেও দেখছি যে এরশাদের পতনের পরে, 90-এর আন্দোলনের পরে শাহাবুদ্দিন সাহেব যখন আসলো, কোনো রকম কিন্তু বিশৃঙ্খল অবস্থার তৈরি হয়নি। 3 মাসের মধ্যে 3.5 মাসের মধ্যে একটা নির্বাচনের ব্যবস্থা করার পর একটা নির্বাচিত সরকার আসলো, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচন হলো, যেটা জাতির কাছে গ্রহণযোগ্য, এরকম একটা নির্বাচন হলো এবং আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ধারায় ফিরে গিয়েছিলাম। তারপরে সেখানে কিছু কিছু ছেদ পড়ছে, আর এটাকে পরে এসে শেখ হাসিনার সরকার এটাকে ধ্বংস করে দিয়ে একটা ফ্যাসিবাদ শাসন কায়েম করেছিল। সেই ফ্যাসিবাদের অবসান হওয়ার পরে আজকে মূল লক্ষ্যটাই তো হওয়া উচিত যে যত দ্রুত সম্ভব একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে গিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। তাহলে অনেক বিতর্কের, আপনি দেখবেন অনেক বিতর্কের অবসান হয়ে গেছে। সেই জায়গায় অন্তর্বর্তী সরকার বারবারই বলছেন, বিভিন্নভাবে বলছেন যে এই বছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের মাঝামাঝি নাগাদ নির্বাচন। এই সময়টাকে বিএনপির কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে কিনা, যৌক্তিক মনে হচ্ছে কিনা? না, বিএনপি তো এই ব্যাপারে তো খুব একটা আপত্তি করেনি। বিএনপি বলছে যে একটা সুস্পষ্ট রোড ম্যাপ দরকার, ধোঁয়াশার মধ্যে না রেখে, যে আপনারা ঠিক আছে এই বছরের শেষের দিকে যদি হয়, কিভাবে হবে একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করা। বিএনপি তো দাবি এটা, এবং এটা তো কোনো অযৌক্তিক দাবি না। শুধু এটা বিএনপির দাবি না, এটা মানুষও এরকম প্রত্যাশা করে। আমি মনে করি যে মানুষও এরকম প্রত্যাশা করে। আপনি একটা ফেক কথা ছেড়ে রেখে দিলেন, এতে ধোঁয়াশা তৈরি হবে, সন্দেহ তৈরি হবে, সংকট বাড়বে, বিভাজন তৈরি হবে। সেগুলোর থেকে মুক্ত হওয়ার জন্য আপনি সুনির্দিষ্ট একটা রোড ম্যাপ দেন, যে এই এত তারিখের পরে এত তারিখ পর্যন্ত আমরা এই কাজ করব, এরপরে এই করব, এত তারিখে নির্বাচন হবে, এই নির্বাচনের প্রক্রিয়াটা এইভাবে হবে। একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করলে আমার মনে হয় কোনো সংকট থাকবে না। এম এ আজিজ, এই যে যত সময় যাবে সংকট বাড়বে, ধোঁয়াশা কাটাতে একটা রোড ম্যাপ দরকার সুনির্দিষ্ট। না, দেখেন, আমার কাছে মনে হয় সরকার এমন লেজে গবরে করে ফেলছে, এরা এখন পালাইতে চায়। পালানো তো একটা ইজ্জত রেখে পালাইতে হবে, এই জন্য নির্বাচন। আগে কিন্তু দেখেন, খেয়াল করে দেখেন, ছাত্ররা যে আন্দোলন করেছে চাকরির কোটার জন্যে, এবং শেষবারে এসে এক দফা, সেখানেও কিন্তু বৈষম্য বিলোপ চাইছে। কোথাও সংস্কার ছিল না। সংস্কারটা কিন্তু বিএনপি আগে করেছে, এবং সব দলের সাথে, একমাত্র আওয়ামী লীগ ছাড়া
সব দলের সাথে আলোচনা করে শেষমেশ 31 দফা করছে। এই সরকার যদি সংস্কারের জন্য আন্তরিক হতো, প্রথম দিকে খেয়াল করে দেখেন রাজনৈতিক দলগুলোকে এড়ায় চলছে এবং আলাদা আলাদা সংস্কার কমিশন করেছে। হ্যাঁ, তারা করতো কি 31 দফাকে বেজলাইন ধরে আপনার এটার উপরে আলোচনা শুরু করতো। এবং তারেক রহমান কিন্তু বলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে এর ভিতরে ইচ্ছে করলে বাদ দিতে পারে, নিতে পারে। হ্যাঁ, এটা বলছে, তো সে তো স্টিক করে নাই বিএনপি। তো 31 দফার উপরে বেস ধরে কয়েকজন এক্সপার্ট প্রয়োজন নিত, অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে আলোচনা করতো, সব দলকে রাউন্ড টেবিল করে এক এক করে ফেজ ওয়াইজ আলোচনা করতো, তাহলে কিন্তু সংস্কারটা হতো। অর্থাৎ সব দলের একটা এগ্রিমেন্ট, পাবলিক কমিটমেন্ট নেওয়া হতো, তাই না? কিন্তু সেটা তো নাই। এখন তো এই সংস্কার তো কোনো আইন হবে না, এই সংস্কারটা জাস্ট আন্ডারস্ট্যান্ডিং। আলটিমেটলি তো নেক্সট পার্লামেন্ট আপনার। কিন্তু এই জায়গায় তো ছাত্র প্রতিনিধিরা বারবারই বলছেন যে শুধু একটি নির্বাচনের জন্য এত রক্ত ঝরেনি। কিসের জন্য রক্ত দিয়েছে বলেন না? কোন সংস্কারের কথা বলছে কোন বক্তৃতায়? বলছে কোটা সংস্কার, সেটা তো গেছে গা, সেটা তো বাদ। কোটা সংস্কার বাতিল হয়ে গেছে না, তো শেষ, তাদের দাবি শেষ। এখন এসে যে সংস্কারের কথা বলছে, বরঞ্চ বিএনপি স্পেসিফিক্যালি সংস্কারের কথা বলছে, তারা নিজেরা করেছে। তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ এটা নিছে। আমার কথা হচ্ছে, যদি আন্তরিক হতো, প্রথম দিকে খেয়াল করে দেখেন এই সংস্কার, এই অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করেছে, অর্থাৎ অন্য কোনো উদ্দেশ্যে এই সংস্কার প্রস্তাব হাজির করেছে আমার ধারণা। কিন্তু দেখছে যে দেশ তো চালাতে পারতেছে না, এনজিও আর কিছু পেশাজীবী মিলে তো দেশ চালাতে যায় না। পলিটিশিয়ান কিন্তু বোঝে, আমার চাইতে এম এ জলিল মানুষের পাবলিকের পালস বোঝে ভালো, ওনারা চালাইতে পারে, আমি পারি না। সুতরাং এই জন্য এনারা কিন্তু এই যে 2 দিন 3 দিন আগে নিউজে সাক্ষাৎকার দিচ্ছে না প্রফেসর মোহাম্মদ ইউনূস, তিনি বলেছেন যে আমরা শিখতেছি, আমরা বুঝতে পারতেছি না, বুঝতেছি। অন্তর্বর্তীকালীন সরকার আপনার উপদেশটা কেমন করে বলছে যে তাড়াহুড়ো করে আমার নাম, সামনে নাম আছে, যাদের আমি চিনি তাদের নিয়ে নিছি। এখন তো চেনে, উনি চিটাগাংয়ের লোক চেনে, সব চিটাগাং লয়ে গেছে গা। আর উত্তর অঞ্চলের 16 ডিস্ট্রিক্টে একজনও নাই, অন্য জায়গার কেউ নেই, সব চিটাগাং বাহিনী। বৈষম্য তো রয়ে গেল। হ্যাঁ, এখন সব অন্তর্বর্তীকালীন চিটাগাং বাহিনী। হ্যাঁ, তো এটি তো বৈষম্য। বৈষম্য কি দূর করবে? বৈষম্য কোথায়? এইটাই তো বৈষম্য। সরকার নিজেই হিমসেলফ বৈষম্য। এক রিজনের, এক বিভাগের লোক। বিরতিতে যাব, সেক্ষেত্রে যে নির্বাচন, মানে যৌক্তিক সময় নির্বাচনটা কত? আমার যৌক্তিক সময় ধরেন যেটা কয়ে ফেলছে ডিসেম্বরের ভাগ, যে অল্প সংস্কার হলে ডিসেম্বরের ভিতরে, আর একটু বেশি হলে পরে। বেশি টেশি দরকার নেই, একের ডিসেম্বরের ভিতরে শিডিউল দিতে কোন, ভোটার লিস্ট করে ফেলতে বলেন, মানুষের ভোটার ঠিক করে ফেলান। এত ক্যাসাল করে লাভ নেই, ব্যর্থ সরকার আর ক্যাসাল করে লাভ নেই। দেশটাকে অন্যের হাতে তুলে দিতে চায় নাকি? ব্যর্থ রাষ্ট্র বানাতে চায় নাকি? এই সরকারের পক্ষে এই দেশ পরিচালনা করা 5 মাস গেছে। এত দুর্বল, এত অযোগ্য সরকার এই ভূখণ্ডে আসে নাই। সুতরাং এরা দ্রুত বিদায় হোক। জি, স্টুডিও আলোচনা আবার ফিরছে একটি ছোট্ট বিরতির পর। দর্শক, যে কথা বলতে চাই, এটি ছোট বিরতির সাথে থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। যে কথা বলতে চাই অনুষ্ঠানে, এম এ আজিজ, আপনাকে দিয়ে আবার শুরু করতে চাই। যে নির্বাচন সংস্কার নিয়ে কথা বলছিলাম, একটু শেখ হাসিনা এবং তার পরিবারের দুর্নীতির যে অভিযোগ, এদিকে একটু দৃষ্টি দিতে চাই। শেখ হাসিনার পরিবার নানা গেচ্ছে কাহিনী বের হচ্ছে, দুর্নীতি একটা ভয়াবহ চিত্র বের হচ্ছে। কিন্তু টিউলিপ স্মৃতিকে নিয়ে গত 3-4 দিন ধরে আলোচনা। এবার খবরে বেরিয়েছে যে টিউলিপের বিকল্প খুঁজছে লেবার পার্টি, এবং এটি বরাদ দিয়েছে দ্য সানডে টাইমসের প্রতিবেদন। এই জায়গাটিতে কি বলবে এবং তার পরিবার? দুঃখ লাগে, আমরা আগে বলতে শুনেছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, কিন্তু এর পরিবারের কেউ বাঙালিরে বিয়ে করলো না। আপনি দেখেন সংসার করে সব বিদেশিদের সাথে। এখন দুর্নীতি করছে, আগে বলাই যেত না কারো নাম। আমরা টেলিভিশনে আসলেও আমরা ওই শেখ পরিবার বাদ দিয়ে কথা বলতে হবে, কোনোদিন বলতে পারিনি। এখন তো নিজেরই বেরোতে, সবাই ভাগাভাগি করে কইছে। এই রাষ্ট্রটা একটা পরিবারের কাছে জিম্মি, লুটপাট সব কিছু হয়েছে। আপনি চিন্তা করেন তো, টিউলিপ যে ব্রিটেনের মন্ত্রী, পৃথিবীর ভিতরে এখনো গণতান্ত্রিক দেশ হিসেবে ব্রিটেন রাজা আছে, কিন্তু তার সত্ত্বেও এখনো বলা হয় ওয়েস্টমিনিস্টার সিস্টেমের গণতন্ত্রের সূতিকাগার। সেখানে জন্মগ্রহণ করছে, সে মন্ত্রী হয়েছে, মিউনিসিপ্যালিটি মন্ত্রী, রানিং মন্ত্রী, এবং তার দায়িত্ব হচ্ছে দুর্নীতি, অপরাধ, অর্থ পাচার এগুলো দেখা, এই জায়গার দায়িত্বে। হেতে মাগার
তা হে এবং তার বোন ফ্ল্যাট নিয়ে দিছে। বাঙালি এক ব্যবসায়ী 350 তার ফ্ল্যাট আছে, ওখান থেকে নিয়ে এবং আজকে বেরিয়েছে তার চাচির বিরুদ্ধেও কোনো এক দেশের সবার নাগরিকত্ব সাথে, নেওয়া। সবার সাথে। এখন চিন্তা করেন রূপপুর, যার সাথে আমার ভাগ্য যেত, রূপপুর অ্যাটমিক এনার্জি পাওয়ার প্ল্যান্ট যেটা হয়, যখন হয় প্ল্যান হয় পাকিস্তান আমলে হয়, তখন আমাকে কিন্তু ফিজিক্স পড়ানো হয়। আমার বড় ভাই ইঞ্জিনিয়ার, সে আমার বাবাকে পটাইছে যে এইটা হলে ফিজিক্সের ছাত্র পাবেই না, আপনারা এসে ধরবে চাকরি দেওয়ার জন্য। হেডেরে লুটপাট করে খাইছে। এখন এইটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং, কেউ জানে না, এটা স্টার্ট দিতে পারবে না, কারণ টাকা যেটুকু লুটপাটার করছে সঞ্চালন লাইন নেই, এই প্রজেক্ট চালু হবে না। অথচ কি বিশাল অঙ্কের টাকা, বসে লঙ্কর টাকা ভাগাভাগি করে খাইছে। এবং এই টিউলিপ সিদ্দিকি রাশিয়া গিয়া দাম বাড়ায় সেখান থেকে কমিশন লয়ে গেছে। তো সুতরাং এখন বাংলাদেশ না তো চাপাবাজি করে করা যাবে, এখন তো তদন্ত হচ্ছে। এবং সে তো নিচে যে 2টা ফ্ল্যাট যে ডোনেশন নিছে, এতে কোনো সন্দেহ নাই। ডোনেশন তো মাংনা মাংনি দেয় নাই, সে বাংলাদেশের লোক তো দিছে, ব্রিটেনের কেউ তো দেয় নাই। তো সুতরাং তার তো প্রফিটে, এটা তো তদন্ত হচ্ছে এবং সে ধরা পড়বে। যার ফলে যে সানডে টাইমসে যে প্রতিবেদনটা এসেছে, এটা তো একটা ক্রেডিবল পত্রিকা, তার বিকল্প খুঁজতেছে। 4-5 জনের ছবি দেবে দিছে, 4-5 জনের ছবি বিকল্প হিসেবে দেখানো হচ্ছে, তার বিকল্প হবে। এবং আমার ধারণা সে টিকে যদি অন্য কিছু না হয়, অন্তত সে মন্ত্রী থাকছে না, সে ব্ল্যাকলিস্টেড স্টেট। হ্যাঁ, জি। এমএজুল, এই ইস্যুতে যে টিউলিপ সিদ্দিকী এখনো কিভাবে থাকেন ব্রিটেনের ক্যাবিনেটে? এই যে পরিবারটার কথা বললো, শেখ হাসিনার যে পরিবারটা আর কি, এই কাহিনীগুলো তো আমরা দেশবাসীও দেখতেছি, আমরাও দেখতেছি পত্রপত্রিকা, এবং যেগুলো বহুল প্রচারিত আন্তর্জাতিক গণমাধ্যম, সেগুলো তো এই নিউজগুলো আসতেছে। এই পরিবারটা অ্যাকচুয়ালি একেবারে দুর্নীতিতে শুধু আকণ্ঠ না, এটা একটা মানে এরা একটা মাফিয়া তন্ত্র কায়েম করেছিল। জাতীয়ভাবেও শুধু না, আন্তর্জাতিকভাবেও একটা মাফিয়া তন্ত্র কায়েম করেছিল। এবং এই মাফিয়া তন্ত্র কায়েম করেই এরা ফ্যাসিস্ট শাসনটা একদিন চালা যাইতে পারছে বা জাতির ঘাড়ে চাপাই দিতে পারছিল। এখন টিউলিপের, আমি বিশ্বাস করি যে টিউলিপ মানে ব্রিটেন একটা গণতান্ত্রিক রাষ্ট্র, ওখানে জবাবদিহিতা আছে। এই বিষয়গুলো যখন বেরিয়ে আসতেছে, তো তার বিকল্প সে বোধহয় ওই আজিজ ভাই যেটা বললো, আমি একমত যে এরকম একটা গণতান্ত্রিক দেশে ওই অপরাধ করে পার পেয়ে যাওয়া এটা খুব সহজ ব্যাপার বলে আমার কাছে মনে হয় না। তো কাজেই টিউলিপের যে দায়িত্ব দিছিল, সেই দায়িত্ব হয়তো তাকে ওখানে তার পক্ষে থাকা সম্ভব হবে না। এবং ওটা খুব সেন্সিটিভ সোসাইটি, ব্রিটেন খুব সেন্সিটিভ সোসাইটি। সামনে নির্বাচনেও এটার মারাত্মকভাবে এফেক্ট করবে সব দিক থেকেই। আর লেবার পার্টির নিজেদেরও তো ভাবমূর্তির একটা বিষয় আছে, পার্টির ভাবমূর্তির ব্যাপার আছে, রুলিং পার্টি বলেই কিন্তু এখন আলোচনায় আছে, বিরোধী দলের কালকে বোধহয় কোন একটা পত্রিকায় দেখলাম যে একটা বিশেষ মানে যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে বোধহয় একটা তাদের একটা বোধহয় বিশেষ সম্পর্কের কারণে প্রধানমন্ত্রী কিছুটা ডিফেন্ড করার চেষ্টা করছিল, বাট এটা বোধহয় খবর বেরিয়েছে এখন যে এখনো তিনি আস্থা রাখছেন, এই ধরনের একটা খবর বেরিয়েছে। কিন্তু এটা বোধহয় আমার মনে হয় না যে ব্রিটেনের সোসাইটিতে এটা ব্রিটেনের মতো একটা রাষ্ট্রে এটা ধোপে টিকবে বলে আমার কাছে মনে হয় না। জি, আমরাও সেদিকে চোখ। আর এই যে দুর্নীতির, আমি মনে করি শেখ হাসিনার এই ফ্যাসিস্ট শাসনের শুধু এই দুর্নীতি না, সবকিছুর বিচার নিশ্চিত করতে হবে। এই বিচার নিশ্চিত না করলে আবার এরকম মাফিয়াতন্ত্র, ফ্যাসিজম উৎসাহিত হবে ভবিষ্যতে। এটা যেন না হয়, এজন্য বিচারটাকে নিশ্চিত করতে হবে। জি, এবার যদি একটু আমাদের দেশের দৃষ্টি দিতে চাই, আমরা তো সবসময় বলছি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাকাল, সেই জায়গায় এই যে উচ্চ মূল্যস্ফীতির যে ধারাবাহিকতা চলছে, এর মধ্যে আমরা দেখলাম ইন্টারনেট, রেস্তোরাঁ সহ শতাধিক পণ্যের উপর শুল্ক কর এর মধ্যে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, অধ্যাদেশ জারি হয়ে গেছে। এটাকে আসলে এভাবেই বলবো কিনা, আরও মানে, এবং গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব এরই মধ্যে আমরা দেখেছি। এই জায়গাগুলোতে কি বলবেন? মানে আরো প্রথম কথা হচ্ছে, এটা বিপ্লবী সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার। কথায় কথা অধ্যাদেশ জারি করে কেন? হ্যাঁ, এই অবৈধ কাজগুলো কেন করে? 1, 2 হলো এই IMF এর লোন আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু চুক্তিটা হয়েছে নিচে। 3rd চুক্তি নেওয়ার জন্য IMF এর সবসময় শর্ত থাকে, কোনো কিছুতে কোনো ভর্তুকি দেওয়া যাবে না।
সেই থার্ড চুক্তির টাকা পাওয়ার জন্যে, ডলার পাওয়ার জন্যে এই সব কিছুর দাম বাড়াই দিচ্ছে। এবং এইটা হলো আপনি দেখবেন বিদ্যুতের দাম বাড়বে, পাওয়ারের দাম বাড়বে, চেইন এফেক্ট হবে। টোটাল আপনার মুদ্রাস্ফীতি জাম দিবে অন্তত 5%। আপনি বাজারের দেখেন এমনি ত্রাহি অবস্থা। আবার ট্রাক থেকে যে পণ্য দেয় সেটারও আপনার 43% লোকের কার্ড বন্ধ করে দিছে। তো দেশটা তো মানে অসল করে ফেলতেছে সরকার, একদমই অসল করে ফেলতেছে। আপনি চিন্তা করেন, আমার মনে হয় তারা ভাবছে, সরকার ভাবছে যে বেসিক নিডস তো 5টা বলা হইতো, তাই না? ইন্টারনেট এখন এটা তো বেসিক না, তাই না? তারা মনে করতেছে, কিন্তু এখন কিন্তু এগুলোও সব এখন আপনার বেসিক নিডসের মধ্যে। ইন্টারনেট ছাড়া তো চলে না। কিন্তু অর্থ উপদেষ্টা তো দাবি করছেন, তিনি গত 2-3 দিন ধরে আমাদের সাংবাদিকদের প্রশ্ন জবাবে বলছেন যে তারা যেই শুল্ক কর যেই জায়গায় বাড়িয়েছেন, এটা সাধারণ মানুষ খুব একটা নাকি ভুক্তভোগী হবেন না। আপনারা শোনেন, এই যে ভ্যাট আপনি আমি ফাঁকি দিতে পারি, রিক্সাওয়ালা ফাঁকি দেয় না। ও বোঝেও না যে ভ্যাট দিচ্ছে। ও যখন বিড়ি খায় ওই ভ্যাটটা কিন্তু আগেই দেওয়া হয়ে যায়। মোবাইলে যখন কথা বলবো, মোবাইলে যখন কথা বলে ভ্যাট অটোমেটিক চলে যায়। সুতরাং ভ্যাট কিন্তু এটাকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স, তাই না? যদিও ট্যাক্স, তো ভ্যাট কিন্তু যাচ্ছে শুল্ক যে কমাচ্ছে, শুল্ক আমদানি করার জন্য কমাচ্ছে, সেটার বেনিফিট ম্যাক্সিমাম নিয়ে যায় ব্যবসায়ী। সাধারণ মানুষের তার মার্কেট জাম্প দিচ্ছে। এখন ধরেন ভেজিটেবলের সিজন, যার ফলে ভেজিটেবল একটু শান্ত ছিল, এখন আপনার এই ট্যাক্স ভ্যাট বাড়ানোর পরে দেখবেন এটাও দাম দেবে। মাছ আর ভেজিটেবল তো এখন দাম কমে, একটু কমছিল, অলরেডি বেড়ে গেছে। তাহলে অন্তর্বর্তী সরকারের কাছে আপনার কি দাবি থাকবে? আমার দাবি একটাই, চলে যাক, পারতেছে না এরা। দাবি তো একটাই, দ্রুত ইমার্জেন্সি ইলেকশন দিয়ে দিক। কিসের সংস্কার তো ম্যান্ডেট নাই, আর সংস্কার করলেও তো এটা বৈধ না। নেক্সট সরকার, বিএনপি সরকার ফর্ম করবে, বিএনপির হোস্টাইল করে তো সংস্কারের কোনো লাভ নাই, ওটা তো ট্রাশ পেপারে বাস্কেট ফেলাই দিবে। সুতরাং সবচেয়ে ভালো কথা এখন শিডিউল দিক, দিয়ে ইলেকশন করে বিদায় নিক, যার প্রফেশনে চলে যাক। আপনি কি বলবেন? না, ওই যে যেটা শুল্কের কথা যেটা বলছেন, আমি তো মাঠের মানুষ, সারা মানে আমার রাজনৈতিক জীবন মাঠেই কাটে। আমাদের এই যে মানুষের নিম্নবিত্ত মধ্যবিত্ত এমনি তাদের নাভিশ্বাস অবস্থা, তারপরে এই নতুন করে এই শুল্ক ধার্য করা মানে আরো বিপজ্জনক অবস্থায় তাদের, গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব, সবকিছু মিলায়। এবং এই যে জুলাই আগস্ট বিপ্লব যে হয়েছে, এটাও কিন্তু অন্যতম একটা কারণ। মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছিল, তো কাজে আরো দেওয়ালে যদি পিঠ ঠেকায় দেওয়া হয় এই উদ্যোগগুলো নিয়ে, এটা তো সমর্থনযোগ্য হতে পারে না। এখন IMF এর টাকা নেওয়ার জন্য এইভাবে করতে হবে, এটা সমর্থনযোগ্য না। ম্যানেজ করতে হবে, ব্যবস্থাপনাটা ভালো করতে হবে, এবং এটা করতে পারে একটা গণতান্ত্রিক সরকার, একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারই এটা করতে পারে। এইভাবে আপনার আবার মানুষকে একটা মানে সমূহ বিপদের মধ্যে ঠেলে দেওয়া, এটা খুব সুখকর পরিস্থিতির সামনে। আপনিও কি তাই মনে করেন কিনা? এমএসএস বলছিলেন যে নির্বাচন দেন, দ্রুত যান, তাহলেই সব সম্ভব। অবশ্যই একটা নির্বাচিত সরকার ফিরায় আনা, বা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার ফিরায় আনতে পারলে অনেক সমস্যা, মানে সংস্কার বলেন, যেটা আজিজ ভাই বলল যে 31 দফা তো বিএনপি 2 বছর আগে দিছে। যে সংস্কারগুলির কথা আজকে বলা হচ্ছে, এই সংস্কারগুলির কথা বিএনপি 2 বছর আগে জাতির সামনে স্পষ্ট করছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা জনাব তারেক রহমান একটা সুস্পষ্ট রূপরেখা দিয়েছেন, এবং সেখানে জাতীয় সরকারের কনসেপ্ট, তারপরে আপনার জাতীয় ঐক্যমতের কনসেপ্ট, তারপর রাষ্ট্র মেরামতের কনসেপ্ট, সবগুলি তো খুব সুস্পষ্টভাবে দেওয়া আছে। তারপরেও উনি বলছেন যে তারপরও সকলের পরামর্শ নিয়ে এর মধ্যে যদি সংযোজন বিয়োজন করে একটা ন্যাশনাল কনসেনসাস ডেভেলপ করে আমরা দেশটাকে আগায় নিয়ে যেতে চাই, এর চেয়ে সুস্পষ্ট ঘোষণা তো আর কিছু হতে পারে না। কাজেই ওই তালবাহানা ছেড়ে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, আমি মনে করি যে এই সরকারের জন্য সঠিক কাজ হবে, এবং এটাই তাদের জন্য শ্রেয় হবে, সম্মানজনক হবে। জি, এমএসএস আপনি কি মনে করেন যে সঠিক কাজটি কি হবে? সঠিক কাজ একটাই, কালকেই বসে শিডিউল দিয়ে দেখি ইলেকশনের। এই সরকার পারতেছে না, এটা ব্যর্থ রাষ্ট্রে নিয়ে যাবে।
আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ একটা রিপোর্ট দিছিল গত নভেম্বরের 15 তারিখে, আমাদের দেশের পত্রিকায় ছাপা হয়েছে। বলা হয়েছে যে এই দেশের যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে দেশ পুনের আগের জায়গায় ফেরত যাবে, অথবা সেনাবাহিনী দেশ নিয়ে যাবে। তা আমরা তো চাই যে পলিটিশিয়ান দেশ চালাক, সুতরাং আগের জায়গায়ও চলে যাবে এটাও চাই না, সেনাবাহিনী নিয়ে যাবে এটাও চাই না। সুতরাং ইমিডিয়েটলি আপনার ব্যর্থ রাষ্ট্রে পরিণত না করে তারা যে অবস্থা করে ফেলছে এখন, এই দাম টাম বানায়, শুল্ক ট্যাক্স বাড়ায়, এটা তো ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে দিচ্ছে, এটা তো সিরিয়ার দিকে নিয়ে যাচ্ছে, তারা তো গৃহযুদ্ধ লাগাই দিবে। সুতরাং ইমিডিয়েটলি শিডিউল দিয়ে প্রস্থান করুক। কিন্তু সেই জায়গায় যে জাতীয় ঐক্যমত্যটাও তো আবার দরকার। ঐক্যমত না, ইলেকশনের ভিতরে যা ঐক্য, ফ্যাসিস্টের বিরুদ্ধে জাতীয় ঐক্য 10 তারিখে দেখাইছে না। 10 তারিখে যখন নূর হোসেন দিবসে যখন শেখ হাসিনা বলছিল না যে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করো, ওইটা অপমান করলে এটা পাঠাই দেবো, হয়েছে তো। তখন তো ওই ছাত্র, বিএনপি, জামাত সব নাম ছিল, ঐক্য আছে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্য আছে। এদের ব্যর্থতার কারণে এখন এরা হচ্ছে আমার গ্রাম দেশে বলে ফাটাবাসের চিপায় রাজনৈতিক দল পড়ে গেছে। কারণ হচ্ছে এই সরকারকে ফু দিলে চলে যায়, আর ফু দিতে পারতেছে না, গেলেই রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হবে, অন্যরা এসে লয়ে যাবে, সরকারের ব্যবস্থা লয়ে যাবে, এই জন্য ফু দিতে পারতেছে না, সহ্য করতে পারছে। আপনি কিছু বলতে চাইছিলেন? না, আমি বলতে চাচ্ছিলাম যে আজিজ ভাই যেটা বললো যে এর আগে বলছিল যে বিএনপি ক্ষমতায় আসবে না, এটা এই ক্ষেত্রে স্পষ্ট কথা যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, মানুষ ভোট দিক। যারা দাবি করতেছে যে এই ইয়ার একমাত্র আমরা দাবিদার মানুষ, তাদের পক্ষে যদি ভোট দিয়ে তারা যদি সরকার গঠন করে, বিএনপি সহযোগিতা করবে, বিএনপি বিরোধী দলে যাবে। বিএনপিকে ক্ষমতায় আসতে হবে এমন কথা তো বিএনপি বলেনি। বিএনপির দাবিটা হচ্ছে সুস্পষ্ট একটা রোডম্যাপ, নির্বাচনী রোডম্যাপ, এবং একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণ যাকে দিবে সেই রাষ্ট্র চালাবে, এবং এটাই হচ্ছে রাষ্ট্রকে স্থিতিশীল করা একটা সঠিক পন্থা। এর চেয়ে উত্তম পন্থা, বিকল্প পন্থা কিছু আছে বলে আমি মনে করি। আরেকটা পয়েন্ট শুধু বলি যে আমাদের সামরিক বাহিনী, দেশপ্রেমিক সামরিক বাহিনী ইতিহাসের বাঁকে বাঁকে, আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে আরম্ভ করে সকল ইতিহাসের বাঁকে বাঁকে তারা ঐতিহাসিক দায়িত্ব পালন করছে। এমনকি এই যে জুলাই আগস্ট বিপ্লবের সময়, হ্যাঁ, তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। কাজেই দেশটাকে সংকটে ফেলে দিয়ে তাদেরকেও বিতর্কিত করা আমি এটার পক্ষেও না। কারণ আমাদের সামরিক বাহিনী হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক, অস্বীকার করার উপায় নেই, নিঃসন্দেহে। হ্যাঁ, কারণ চারিদিক থেকে, আমাদের প্রতিবেশীর দিক থেকে ষড়যন্ত্র আছে। এই সামরিক বাহিনীকে যদি আমরা বিতর্কিত করি এবং জনগণ সামরিক বাহিনীর যে সেতুবন্ধ, এটাকে যদি আমরা বিনষ্ট করি, তাহলে কিন্তু এই দেশের অস্তিত্ব টিকে, স্বাধীনতা, সার্বভৌমত্বই হুমকির মুখে, আমাদের অস্তিত্বই টিকে থাকবে না। একটি বিষয়ে মন্তব্য শুনে অনুষ্ঠান শেষ করবে যে এই যে নির্বাচন একটু দেরিতে প্রলম্বিত করার যে শঙ্কার জায়গাতে, এই জায়গায় কি আপনার কাছে এরকম মনে হয় কিনা যে এই যে আমরা কিংস পার্টি বলি, ছাত্রদের দল নিয়ে একটা আলোচনা আছে, তাদেরকে কিছুটা সুবিধা করে দিতেই কি একটু দেরি, প্রলম্বিত করার আলোচনাটা আছে? তাই সবাই জানে, জনমনে তাই ধারণা। তবে আমি এক্ষেত্রে এক কথায় উত্তর দেব। দেখেন, ওয়েল ট্রেন্ড যুব সমাজ নিয়ে জাসদ তৈরি হয়েছিল, হটকারিতার কারণে জাসদ থেকে নাই। এখানে হলো ছাত্র, স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটির অনেকের লেখাপড়া শেষ হয় নাই। এই স্কুল থেকে যদি হিসাব করেন 5-6 বছরের এই যে জেনারেশন গ্যাপ তৈরি করলো, এটার দায়িত্ব কে নেবে? 1, 2 হচ্ছে এই ছাত্ররা যদি রাজনৈতিক দল করে, এটা একটা কিংস পার্টি, কারণ তাদের 3 জন উপদেষ্টা আছে, কিংস পার্টি হবে। আওয়ামী লীগের দামি নির্বাচনে যে কিংস পার্টি 3টা করছিল, একটি প্রার্থীর জামানত থাকে নাই, সব বাজেয়াপ্ত হয়েছে। এরাও ছাত্ররা যদি পার্টি বানায়, আপনি দেখবেন পরের দিন থেকে, পার্টিতে দিন ঘোষণা দিবে, পরের দিন থেকে ঢাকা শহরের বাইরে যেতে পারবে না, কারণ এখন তো প্রোটোকল দেয়, এখন তো হেলিকপ্টার নিয়ে যায় না, ওইটা তো কেউ প্রোটোকলও পাবে না, শেল্টারও পাবে না, হেলিকপ্টারও পাবে না, কেউ পাত্তাও দিবে না, বেরোতেও পারবে না। আর যদি তাদের একজনেরও জামানত থাকবে, মনে হচ্ছে অতীত বলে। আমি তো এলাকায় যাই না, সব জায়গায়, ঢাকা শহরে, ঢাকা ইউনিভার্সিটি ছাড়া আর কোথাও দেখেন জেলাতে যান না, থানাতে যান না,
ছাত্রদের আলাদা কিছু নাই তো। আগের সেই দিন মনে হচ্ছে যে ঢাকার শহর ওই 5ই আগস্ট ভরে গেছে বলে সারা জীবন ভরে আছে, তা না। অলরেডি কেমোথেরাপি খায় গেছে, অলরেডি ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ঢুকে গেছে। ওইটুক তো পার্টি ঘোষণা ছাড়াতে ওখান থেকে আউট হয়ে যাবে। না, জুলাই আগস্ট বিপ্লবে এটা তো একক দাবিদার, তো এটা বোকামি, এটা চরম বোকামি। কেউ যদি এককভাবে এটা দাবি করে, এটা হচ্ছে তাদের চরম বোকামি। এই জুলাই আগস্ট বিপ্লবে আমার পার্টিসিপেশন ছিল, আপনার পার্টিসিপেশন ছিল, সকল দল মত নির্বিশেষে সকল মানুষের এখানে পার্টিসিপেশন ছিল। লক্ষ্য ছিল কি? এই ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করা। এই তো একটা লক্ষ্য। ফ্যাসিস্ট হাসিনা বিদায় হয়ে গেছে, এখন মানুষ একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায়, তার ভোটাধিকার চায়, তার কথা বলার অধিকার চায়, সবকিছুকে সে নিশ্চিত করতে চায়। তো সেই পথটা বাদ দিয়ে আমরা বাঁকা পথে হাঁটার চেষ্টা কেন করব? কেন ছাত্রদের এই দল গঠন বলে রাজনীতি করার চেষ্টাতে কি বিএনপি কি শঙ্কিত কিনা? না, আমরা তো স্বাগত। আমাদের পার্টি চেয়ারম্যান বলছে যে দল করতে যে কেউ দল করলে আমরা স্বাগত জানাবো। দল করুক, নির্বাচনে আসুক, জনগণ যদি ভোট দেয় রাষ্ট্র ক্ষমতায় যাবে। এটাই তো মানে যারা গণতন্ত্রে বিশ্বাস করে এটাই তো বিধান হওয়া উচিত, নিয়ম হওয়া উচিত। আমরা তো এই নিয়মের ব্যতিক্রম ঘটাইতে চাই না। বিএনপির নেতারা বলে যে কেউ দল করার রাইট আছে, ছাত্রদেরও দল করার রাইট আছে। আমি বলি এই কথাটা থেকে বিরত থাকা উচিত। বিএনপি বড় দল, এখন পুরানো দল। এই যে ছাত্র জেনারেশন, এরা পড়াশোনা করতেছে না, এরা তো রাষ্ট্র চালানে ব্যস্ত, এরা তো লেখাপড়া করতেছে না। এই যে ব্রেন ড্রেন হয়ে গেল, মানে এই যে জেনারেশন গ্যাপ হলে এটা কে পূরণ করবে? এবং শিক্ষা ব্যবস্থাটাও তো এখনো স্বাভাবিক অবস্থায় ফিরেনি, বই দিতে পারতেছে না, কিছু না। এই আমি তো বলতেছি এই 6 বছরের জেনারেশন গ্যাপ হয়ে যাবে অটোমেশনের যুগে, যেখানে আপনার বিজ্ঞান আপনাকে এই যে রোবট, আইটিও, ডেটা সায়েন্স মানুষকে রিপ্লেস করতেছে। সেখানে আমাদের শিক্ষা নিয়ে কোনো চিন্তাই নাই। শিক্ষা ছাড়া তো আগামী দিনে দেশ কোনোভাবেই অন্য কোনো বিকল্প কোনো ব্যবস্থাই নাই। এই জেনারেশন গ্যাপ করে দিতেছে। ছাত্র যারা এখনো মাস্টার্স পাস করে নাই, এরা সরকার চালানো নিয়ে ব্যস্ত। এটা কোনো কথা হইলো নাকি? জাতি দাঁড়ায় থাকতে হবে না কারো উপরে? বিএনপির একটা জায়গায় আছে, সেটা হলো যে দল, যে কেউ দল করলে তাকে স্বাগত জানাবে, কিন্তু সেই দলটা যেন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে না হয়, তাদের কোনো পৃষ্ঠপোষকতা যেন না থাকে, সরকারি পৃষ্ঠপোষকতা যেন না থাকে। মাঠে আমরা ছিলাম, মাঠে অনেক দল ছিল, মাঠে রাজনীতি করে কেউ যদি দল জনগণের আস্থা অর্জন করে, এটাতে তো আমাদের দ্বিমতের কিছু, এটাকে আমরা স্বাগত জানাই। দুজনকে আজকে ব্যাপারটা হলো যে আস্থা অর্জন করে, ভোটে তো আস্থা অর্জন করবে না, মাঝখান থেকে এই জেনারেশন শেষ করে দিবে। কেন? আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।